আজকে আমরা পিত্তথলির পাথর নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশে পিত্তথলির পাথর নিয়ে অনেক ধরনের প্রচলিত কিছু গুজব ছড়ানো রয়েছে, যে কারণে অধিকাংশ মানুষই যারা নন মেডিক পার্সন আছেন তারা বিভ্রান্ত হন যে আসলে কি করলে কি হবে, বা অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের নিচের মধ্যে তারা থাকেন আর কি। তো এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আজকের ভিডিওটি যদি আপনি ইনশাল্লাহ পুরোটা দেখেন, শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে আপনি পিত্তথলিতে পাথর কয় ধরনের হয়, কেন হয়, বেঁচে থাকতে গেলে কি করতে হবে, কখন অপারেশন প্রয়োজন হবে, কখন হোমিওপ্যাথি খেতে হবে, এই সম্পূর্ণ একটা বেসিক আইডিয়া আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমি ডাক্তার এস.এম. শাকিল হোসেন আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা করব। তো আসলে পিত্তথলিটা কি? পিত্তথলিটা হচ্ছে একটা নাশপাতি আকৃতির ছোট্ট একটা থলি, যেটা আমাদের পেটের ডান দিকের উপরের অংশে লিভার বা কলিজার ঠিক নিচে, অর্থাৎ অ্যানাটমিক্যালি যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা ডান হাইপোকন্ড্রিয়াক 9th এবং 10th রিবের নিয়ারেস্টে এটার সিচুয়েশন আর কি। পিত্তথলি নিজে কিন্তু আসলে পিত্ত তৈরি করে না। পিত্ত আসলে তৈরি হয় অ্যাকচুয়ালি লিভারে। লিভার প্রতিদিন আমাদের জন্য 500 থেকে 1000 মিলিলিটার পিত্তরস তৈরি করে। এই পিত্তথলির মূল কাজটা হচ্ছে লিভার থেকে আসা পিত্তকে জমা রাখা এবং সেটাকে আরো ঘন করা, যেটাকে আমরা কনসেন্ট্রেটেড বলতে পারি। যখন আমরা চর্বিযুক্ত খাবার খাই, তখন আমাদের ক্ষুদ্রান্ত থেকে একটা হরমোন আছে, কোলিসিস্টোকাইনিন নামের একটি হরমোন থাকে। এই হরমোনটা নিঃসৃত হয় এবং এই হরমোনটা পিত্তথলিকে সংকুচিত করে পিত্তরসকে পিত্তনালীর মাধ্যমে ক্ষুদ্রান্তে পাঠিয়ে দেয়, যেটা চর্বি হজম করতে সাহায্য করে। পিত্তথলিতে পাথর জমার মূল কারণটাই হচ্ছে পিত্তর যে রস আছে, এই রসের যে উপাদানগুলি আছে, এই উপাদানগুলির ইনব্যালেন্স হওয়া, অর্থাৎ ভারসাম্যহীনতা, নষ্ট হওয়া। তো পিত্তরসে মূলত 3টা প্রধান উপাদান থাকে। একটা হচ্ছে কোলেস্টেরল থাকে, 2 নাম্বার বিলিরুবিন থাকে, 3 নাম্বার বাইল সল্ট বা পিত্ত লবণ থাকে। তো পাথর হওয়ার প্রধান যে ফিজিওলজিক্যাল কারণগুলো আছে, সেটার ভিতরে কোলেস্টেরলের আধিক্য বা এক্সেসিভ কোলেস্টেরল আসার। যদি পিত্তরসে লিভার থেকে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ কোলেস্টেরল আসে, মিশ্রিত হয়, এবং তা গলানোর জন্য পর্যাপ্ত পরিমাণে যদি বাইল সল্ট বা পিত্ত লবণ যদি না থাকে, তবে বাড়তি কোলেস্টেরল স্ফটিক বা ক্রিস্টাল আকারে জমা হবে। একে কোলেস্টেরল স্টোন বলা হয়। 2 নম্বরের কারণ হচ্ছে বিলিরুবিনের আধিক্য বা এক্সেসিভ বিলিরুবিন প্রোডাকশন। লিভার সিরোসিসের বা লিভারের বিভিন্ন ধরনের রোগ বা রক্ত স্বল্পতার বিভিন্ন ধরনের রোগ, যেমন থ্যালাসেমিয়া হতে পারে, লিউকেমিয়া হতে পারে, এই সমস্ত কারণে পিত্তে অতিরিক্ত বিলিরুবিন যখন জমে, তখন এটা আস্তে আস্তে দীর্ঘদিন জমলে শক্ত পাথর তৈরি হয়, যেটাকে আমরা পিগমেন্টেড স্টোন বলি আর কি। আর এক ধরনের পাথর হয়, যেটা হচ্ছে পিত্তথলি যদি ঠিকমতো খালি না হয়, তাহলে পিত্তথলি সম্পূর্ণভাবে সংকুচিত হয়ে পিত্ত যদি বের করে না দিতে পারে, তবে জমে থাকা পিত্তরস ঘন হয়ে যায় এবং এগুলা তলামি বা স্লাগ তৈরি করে, যা পরবর্তীতে পাথরের রূপ নেয়। এখন আমরা বলবো যে কাদের পিত্তথলির পাথরের ঝুঁকি বেশি আছে আর কি, অর্থাৎ কারা পিত্তথলির পাথরে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। তো চিকিৎসা বিজ্ঞানে একটা মজার জনপ্রিয় কথা আছে, 4F, অর্থাৎ প্রথম এফটা হচ্ছে ফিমেল, দ্বিতীয় এফটা হচ্ছে 40, তৃতীয় এফটা হচ্ছে ফ্যাট, চতুর্থ এফটা হচ্ছে ফার্টাইল, অর্থাৎ 40 বছরের বেশি বয়স্ক মহিলারা যারা আপনার একাধিক সন্তানের জন্ম দিয়েছেন এবং যারা স্থূল, তাদের আসলে পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। এটাকে আসলে 4F দিয়ে বোঝানো হয়েছে। এবং অতিরিক্ত স্থূলতা বা ওজন, এই ওজন নিয়ন্ত্রণের সাথে পিত্তথলির পাথরের একটা খুবই ওতপ্রোতভাবে একটা সম্পর্ক আছে। অতিরিক্ত ওজন কিন্তু পিত্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে খুব দ্রুত ওজন কমানো, যেমন ধরেন আপনি যদি কোনো ক্র্যাশ ডায়েট করেন, একদম খুব দ্রুত ম্যাজিক ডায়েট, যেটা একদম 7 দিনে 10 দিনে 5 কেজি 7 কেজি কমে যাচ্ছে, এইটা কিন্তু খুবই বিপজ্জনক। কারণ এতে লিভার বেশি কোলেস্টেরল ছাড়বে, যেটার কারণে আপনার পাথর হওয়ার ঝুঁকি কিন্তু বাড়বে। তো কাজেই যারা অনেক বেশি মোটা আছেন, স্থূল আছেন, তাদের যেমনি পাথর হওয়ার ঝুঁকি আছেন, আবার
যারা অনেক মোটা থেকে খুব দ্রুত ক্র্যাশ বা ম্যাজিক ডায়েটের মাধ্যমে ওজনকে কমাতে চাচ্ছেন, তাদেরও কিন্তু এই পাথর হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এছাড়াও যারা ডায়াবেটিকে আক্রান্ত, যাদের ব্লাডে উচ্চ কোলেস্টেরল আছে, যারা দীর্ঘদিন থেকে ফ্যাট সমৃদ্ধ খাবার খেয়ে আসছেন এবং যাদের ফ্যামিলি হিস্ট্রিতে এই একাধিক ব্যক্তির মধ্যে পিত্তথলির পাথর রয়েছে, তাদের কিন্তু এই পিত্তথলির পাথরের ঝুঁকি অনেক বেশি। এখন আসবো যে পিত্তথলির পাথরের সাথে সার্জারি যে ব্যাপার। তো পিত্তথলিতে পাথর বা গলস্টোন থাকা মানেই যে অপারেশন করতে হবে বিষয়টি এমন না। চিকিৎসা বিজ্ঞানে এই পিত্তথলির পাথরকে উপসর্গের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিমটোম্যাটিক, অর্থাৎ উপসর্গ আছে এমন ধরনের পিত্ত পাথর, এবং একটা আছে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ উপসর্গহীন বা সাইলেন্ট পাথর, অর্থাৎ যাদের পিত্তথলিতে পাথর আছে কিন্তু পাথরজনিত কোনো সিমটম নাই। আসুন আমরা এবার বিশ্ববিখ্যাত সার্জনদের এবং তাদের উপলব্ধ বিভিন্ন গবেষণার ভিত্তিতে বোঝার চেষ্টা করব যে কখন সার্জারির প্রয়োজন। যদি পাথর পিত্তথলিতে প্রচণ্ড প্রদাহ বা বাধার সৃষ্টি করে, তখন আসলে পিত্তথলির সার্জারি বা যেটাকে পিত্তথলি কেটে ফেলে দেওয়া, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় কোলিসিস্টেক্টমি বলি, এটা দরকার হয়। তো এটার কয়েকটা সাইন আছে, যেমন বিলিয়ারি কলিক, অর্থাৎ পেটের ডান দিকে বা মাঝখানে প্রচণ্ড ব্যথা এবং এই ব্যথা কোনোভাবেই কমছে না, যেটা পিঠ বা কাপ পর্যন্ত ছড়িয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে পিত্তথলিতে প্রচণ্ড ইনফেকশন হয়ে আনকন্ট্রোলেবল ফিভার এবং তীব্র ব্যথা হওয়া। এবং সবচাইতে যেটা জটিল কারণ, অর্থাৎ অ্যাকুইট প্যানক্রাইটিস এবং জন্ডিস। পাথর যদি পিত্তনালীর অর্থাৎ সিস্টিক দাগ দিয়ে নেমে যদি কমন বাইল ডাকতে চলে যায়, তাহলে আপনার জন্ডিস হতে পারে, অথবা প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের প্রদাহ সৃষ্টি করতে পারে, যেটা আপনার অপারেশন এই জায়গায় আপনার বাধ্যতামূলক করতেই হবে। কিছু ক্ষেত্রে পাথরের ব্যথা না থাকলেও বা কোনো সিমটম না থাকলেও সার্জনরা অপারেশনের করার পরামর্শ দেন, কারণ এগুলা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে। যেমন পিত্তথলির দেয়ালে যদি ক্যালসিয়াম জমে পিত্তথলির লেয়ারটা যদি খুব শক্ত হয়ে যায়, দেয়ালটা যদি শক্ত হয়ে যায়, যেটাকে প্রোয়াক্টিন গল ব্লাডার বলা হয় আর কি। তারপর হচ্ছে পিত্তথলিতে পলিপ যদি হয়, পাথরের পাশাপাশি যদি পলিপ, অনেকগুলা পলিপ থাকে, অনেকগুলা বড় বড় পাথর থাকে, এবং যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হ্যাঁ, তো এবং যাদের ফ্যামিলি হিস্ট্রিতে আপনার পিত্তের পাথর জনিত জটিলতা থাকে, অর্থাৎ ক্যান্সারের ঝুঁকি যাদের ফ্যামিলিতে অনেক বেশি থাকে, হ্যাঁ, আপনার গলব্লাডার ক্যান্সার যাদের ফ্যামিলি হিস্ট্রিতে অনেক পরিমাণে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে সার্জনরা বলেন যে আপনারা অপারেশন করে নেওয়াই ভালো। বিশ্ববিখ্যাত লিভার এবং পিত্তথলি বিশেষজ্ঞ এবং একজন গবেষক ডাক্তার স্টিভেন স্টারবার্গ, যিনি ওয়াশিংটন ইউনিভার্সিটিতে দীর্ঘদিন গবেষণা করেছেন, তো উনি বলেছেন যে সিমটোম্যাটিক গলস্টোন আর আ ক্লিয়ার ইন্ডিকেশন ফর সার্জারি বিকজ ওয়ান সিমটম বিগিন দ্য রিস্ক অফ সিভিয়ার কমপ্লিকেশন লাইক কোলেসিস্টাইটিস অর প্যানক্রেটাইটিস ইনক্রিজ সিগনিফিক্যান্টলি। অর্থাৎ এটাকে যদি আপনি বাংলা করেন তাহলে বোঝা যায় যে যাদের সিমটম আছে গলস্টোনের ক্ষেত্রে এবং খুব প্রমিনেন্ট সিমটম আছে, তারা সার্জারি করতে পারেন। এবার আসবো আমরা কখন অপারেশন না করলেও চলবে বা কখন আপনি অপারেশন করবেন না। যদি আলট্রাসোনোগ্রাফিতে পাথর ধরা পড়ে কিন্তু আপনার কোনো ব্যথা নাই, হজমের কোনো সমস্যা নাই, তবে অধিকাংশ ক্ষেত্রে আপনার অপারেশনের প্রয়োজন হয় না। এগুলাকে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট বা ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতি বলা হয়। পরিসংখ্যানে দেখা গেছে যে সাইলেন্ট পাথর আছে এমন ব্যক্তিদের মধ্যে মাত্র 2% মানুষের বছরে সিমটম দেখা যায়, ব্যথা হতে পারে, তাছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নাই। তো গবেষণায় দেখা গেছে যে লক্ষণহীন পাথরের ক্ষেত্রে জটিলতার হার সার্জারির ঝুঁকির চাইতে কম। তাই শুধু পাথর আছে বলেই অপারেশন করার পরামর্শ এটা কোনোদিনও হতে পারে না। সোসাইটি অফ আমেরিকান গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যান্ড এন্ডোস্কোপির সার্জনরা তাদের যে গাইডলাইন আছে, তারা বলতেছে যে প্রোফাইলেটিক কোলেসিস্টেক্টমি ইজ generally not intermediate for asymptomatic gallstone is most patients। অর্থাৎ অধিকাংশ মানুষের ক্ষেত্রে উপসর্গবিহীন পাথরের জন্য আগে ভাগে অপারেশনের কোনো প্রয়োজন নেই। আমরা এটা বাংলাদেশে অ্যাভেলেবেল দেখি। আমাদের অনেক রোগী আছে যাদের কোনো কমপ্লিকেশন নাই, কোনো সিমটম নাই, বছরে একদিনও পেইন হয় না, কিন্তু তারা এটাকে অপারেশন করে। হ্যাঁ, তো
এবার আমরা বলবো যে কিভাবে চললে পাথর হওয়ার ঝুঁকি খুব কমবে। খুব অল্প নিয়ম, আপনি যদি জাস্ট 6টা নিয়ম মানেন। 1 নম্বর হচ্ছে নিয়মিত সুষম খাবার, 2 নম্বর হচ্ছে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার একদম কমিয়ে খাওয়া, 3 নম্বর হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, 4 নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা, 5 নম্বর হচ্ছে হাই প্রোটিন খাবার, এবং 6 নম্বর হচ্ছে যাদের ডায়াবেটিস আছে এবং কোলেস্টেরল আছে এগুলাকে নিয়ন্ত্রণে যদি আপনি রাখতে পারেন, আপনার পিত্তথলির পাথর হওয়ার চান্স খুবই কমে যাবে। এবার আসি পিত্তথলির জটিলতায় বা পিত্তথলিতে পাথরজনিত জটিলতায় আপনি কখন হোমিওপ্যাথিতে ট্রাই করবেন। পিত্তথলির পাথর বা গল স্টোন বা কোলিসিস্টাইটিস অর্থাৎ ইনফেকশনের কারণে সৃষ্ট তীব্র ব্যথা অনেক সময় প্রচলিত পেইন কিলার দিয়েও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বিলিয়ারি কলিক বলা হয়। এই ধরনের তীব্র অ্যাকুইট কন্ডিশনে প্রচুর ব্যথা, পেইন, কোনো কিছুতে কমছে না, হ্যাঁ, এই অবস্থাতে হোমিওপ্যাথি কিন্তু আপনার সহায়ক হতে পারে এবং হোমিওপ্যাথি মেডিসিনে খুব দ্রুত আপনার পিত্তথলিজনিত যে ব্যথা আছে এটা কমাতে পারে। তবে তার আগে আপনার অবশ্যই ইনভেস্টিগেশন করে নিয়ে কজ অফ ডিজিজ, আপনার পেইন হওয়ার মূল কারণটা বিবেচনা করে তবেই আপনাকে ওষুধ খেতে হবে আর কি। তো আমি কয়েকটা কারণ বলবো যে সিচুয়েশনগুলোতে আপনি হোমিওপ্যাথির প্রয়োজনীয়তা অনেক বেশি, যেমন মেডিকেল আনফিটনেস। অনেক বয়স্ক রোগী আছেন বা এমন ব্যক্তি যাদের হার্টের সমস্যা আছে, উচ্চ রক্তচাপ আছে বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, তাদের জন্য অ্যানেস্থেশিয়া বা সার্জারিতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এই হাই রিস্ক রোগীদের ক্ষেত্রে ব্যথা উপশমে হোমিওপ্যাথি খুবই কার্যকর। 2 নম্বর হচ্ছে পোস্ট সার্জারিক্যাল কিছু অস্ত্রোপচার আছে, যেমন যদি কোনো রোগীর শরীরে সম্প্রতি কোনো বড় ধরনের অপারেশন, যেমন হার্ট সার্জারি বা সিজারিয়ান সেকশন বা সিজারের পরে অল্প সময়ের ব্যবধানে যদি পিত্তথলির অপারেশনের করা প্রয়োজন হয়ে পড়ে, সেই ক্ষেত্রে শরীরের জন্য বেশ ধকলসাধ্য। বিশেষ করে সিজারিয়ান সেকশনের পরে বাচ্চা ছোট থাকায় মায়েরা অপারেশন করতে চান না, তাদের জন্য হোমিওপ্যাথি খুবই কার্যকর হতে পারে। আবার অনেক সময় অনেক বয়স্ক মহিলারা আছেন বা বয়স্ক বাবারা আছেন যারা আসলে অপারেশনের জন্য ফিট না বা এমন কন্ডিশন বডির তারা অপারেশনে যেতেই পারবে না, তাদের জন্য হোমিওপ্যাথি শেষ ভরসা। তারপরে একটা আছে সার্জারি ফোবিয়া আছে, অর্থাৎ অনেকের মধ্যে অপারেশন থিয়েটারের কাটাছেঁড়া তীব্র ভীতি থাকে, অর্থাৎ প্যানিক অ্যাটাক কাজ করে। ফলে সার্জারিতে যাওয়ার আগেই তারা যখন এগুলো চিন্তা করে বা আপনার এই অপারেশন থিয়েটারে যায়, তখন তাদের মানসিকভাবে তারা আনফিট হয়ে পড়ে, শারীরিকভাবে প্রেশার বেড়ে যায়, প্যানিক হয়ে যায়। হ্যাঁ, মানসিকভাবে অপ্রস্তুত এই সমস্ত রোগীদের জন্য হোমিওপ্যাথি কিন্তু খুবই ভালো কার্যকরী হতে পারে। আর আমরা আমাদের প্র্যাকটিসে বেশিরভাগ যেটা দেখতে পাই যে অ্যাসিমটোমেটিক স্টোনের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে মানুষ বেশি চিকিৎসা নেন। যাদের পিত্তথলিতে পাথর আছে কিন্তু কোনো শারীরিক সমস্যা বা ব্যথা নেই, কোনো উপসর্গ নেই, একদম কোনো সমস্যাই নেই, তারা দীর্ঘমেয়াদী অনেক সময় হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল চিকিৎসা করলে আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি, বিভিন্ন কেস স্টাডিতে আমরা দেখেছি যে তাদের পাথর ছোট থাকলে অনেক সময় চলে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায়। তো আজকে এই পর্যন্তই থাকলো। আমি পরামর্শ দিব যে এই ভিডিওটি যারা দেখেছেন, আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় সার্জারি দরকার, কোথায় সার্জারি দরকার নাই, কোথায় হোমিওপ্যাথি খাবেন, এবং পিত্তথলি নিয়ে বা পিত্তথলির যে পাথর হয় এগুলো নিয়ে জটিলতা থাকার কথা নয়। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই অনেক অনেক ভালো থাকবেন।